আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনারও ওর দুর্বলতা, এই সত্যটা ও জানে বলেই সেই দুর্বল জায়গাটাকে ও এখন কেটে ফেলতে চাইছে। কারণ ও ভাবে ভালোবাসার মানুষদের কষ্ট দিয়ে ও নিজেকে মানুষ বলার যোগ্যতা হারিয়েছে। এই একরকম মনোভাবই এখন ওকে ভেতর থেকে গিলে খাচ্ছে। কথাগুলো বলার পর একটু প্রশংসা মিশল তার কণ্ঠে। সায়াফ নিজের অনুভূতির দায় কাউকে দিতে পারে না স্যার। তাই হয়তো ওর ভালোবাসাও যেমন গভীর, ভুল করলে তার প্রায়শ্চিত্ত হয় সীমা ছাড়া। 8 মে বিকাল 5:20। আজ অনেক দিন পর সানা স্বেচ্ছায় বসার ঘরে এসে সবার সঙ্গে চায়ের আসরে যোগ দিল। পাশের ফ্ল্যাটে দুজন পড়শিও আছে এই আসরে, যাদের মাঝে একজন নার্স ফারজানা। সে অবশ্য আজই প্রথম এলো রেশমা বেগমের বাসায়। এমনিতেই তাদের গল্পগুজব চলত বাসার ছাদে। সানা থেরাপির সময় মাসখানেক পেরিয়েছে। চোখে পড়ার মতোই ওর মানসিক অবস্থার উন্নতি হচ্ছে এখন। আজকাল আর চুপচাপ থাকে না সে, মন খোলা হাসিও হাসে না অবশ্য। মুখে একরকম শান্ত ভাব, কিন্তু আচার আচরণে স্বাভাবিকতা ফিরছে ওর। রাতে ঘুম না হওয়া সমস্যাটাও ধীরে ধীরে কাটছে। নিজেকে সুস্থ করার তাগিদটা ছিল ওর মাঝে বেশ, যার কারণে সেদিনের পর থেরাপির প্রতিটা ধাপে সে নিজের অনুভূতিগুলোর সঙ্গে মুখোমুখি হয়ে নিজেই বোঝাপড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যন্ত্রণা, ঘৃণা, ভয়, আবার শারফানের প্রতি অনুভব হওয়া সহানুভূতি, এসব কিছু নিয়ে যে দ্বিধার জালে আটকে আছে তা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে সে। আজ সকালেও সে ভাবছিল সে কি শারফানকে ক্ষমা করতে পেরেছে। প্রশ্নটার কোনো সরাসরি উত্তর ছিল না ওর কাছে, তবু ওর ভেতরে অনুভব বলছিল হ্যাঁ, হয়তো করতে পেরেছে, কিন্তু সেটা শারফানকে মুক্তি দেওয়ার জন্য না। সে এখনও জানে শারফান তার জীবনের ভয়ঙ্করতম অধ্যায়, যার কাছে সে নিজের শরীর আর আত্মাকে আঘাতে জর্জরিত হতে দেখেছে। ওই মানুষটিকে সে আর জীবনে কোনোদিন দেখতেও চায় না। আবার সেই ভয়াবহ অধ্যায়ের বোঝা সে বয়ে বেড়াতেও চায় না। সে চায় না নিথর বেশে শারফান ওর স্বপ্নে আসুক আর জাগরণে ওকে অসার করে রাখুক। সে কেবল চাই ওর কান্নাগুলো আর ওর গলার ভেতর আটকে না থাকুক। সে চাই কেবলই নিজের মুক্তি। শারফানের প্রতি ক্ষমাটা এসেছে সেই মুক্তির খোঁজে। আজ নিরালায় নিজের অনুভূতিগুলোর সঙ্গে বোঝাপড়া শেষে সানা বুঝতে পেরেছে ক্ষমা মানে সবটা ভুলে যাওয়া না, মানে সেই মানুষটাকে আবার ভালোবেসে ফেলা না, তার প্রতি পুরনো অনুভূতিকে মেরামত করাও না। ক্ষমা মানে হলো বুকের উপর দীর্ঘদিনে চেপে বসা বোঝাটাকে নামিয়ে রাখা, নিজের মধ্যকার সেই কাটাকে ছুঁড়ে ফেলা, যেটা রোজ রক্ত ঝরাতো ওর হৃদয়ে, অথচ কোনো দাগ ফেলতো না বাইরে। শারফান এখন কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা সানা আর জানতে চায় না। তা জানার প্রয়োজনও আর অনুভব করে না, কারণ ওর ভেতরের শান্তিটা এখন আর শারফান নামে সেই পুরুষটার জীবনের উপর নির্ভর করে না। ওর শান্তি এখন ওর নিজের ভেতর থেকেই খুঁজে নিতে চাইছে। আর সেই শান্তির দরজায় পৌঁছাতেই সে শারফানকে ক্ষমা করেছে। একই দিনে শারফানও আজ মুক্তি পেয়েছে হাসপাতাল থেকে। বাসায় এখন রিহানের পরিবার, সাকিবুল হকের পরিবার, শারফানের কাছে কিছু বন্ধু বান্ধবও কেউ কেউ এসেছিল। আর জিজান এলো সন্ধ্যার পর। শোবার ঘরে ঢুকি চওড়া এক হাসি দিল সে। খাবারের গন্ধে তোর বাড়িতে তো টেকা যাচ্ছে না রে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে কি যেন করছিল শারফান নিজের ট্যাবটা হাতে নিয়ে। কথাটা শোনার পরই চোখ তুলে জিসানকে এক পলক দেখলো, তারপর হাঁক ছেড়ে ডেকে উঠল বাড়ির কাজের লোকটাকে। ও টেরা মামা, পায়েস টাইস যা যা হয়েছে নিয়ে এসো সব। হাপ বেটা। ধমক লাগিয়ে শারফানের বাহুতে আলতো এক চাপড় বসালো। ও বাবা, তুমি আবার খাওয়া নিয়ে লজ্জা শরম করে শিখলে কবে থেকে? বাড়ি ভর্তি কত লোক এখন, তাদের সামনে নির্লজ্জ হতে বলিস নাকি? মৃদু হাসলো শারফান। তখনই একটা লোক খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। গায়ে রং চটা একটা ফুল হাতা নীল শার্ট আর চেক প্রিন্টের লুঙ্গি, উচ্চতা 5 ফিট, রুগ্ন শরীর, মাথায় কোকড়া চুল, সামনের শাড়ির দাঁত দুটো আর বেজায় উঁচু, আর চোখ দুটো টেরা। এই টেরা চোখের জন্যই তার নাম টুকু থেকে টেরা হয়েছে। মানুষটাও বড্ড রসিক আর কিছুটা বোকাশোকা, তবে রান্নার হাত তার বড় বড় হোটেলের শেফদের থেকেও কম না। কিন্তু সে কাজ করে কেবল শারফানের বাসাতেই। বয়সটা 35-এর আশেপাশে, কিন্তু এখনও কোনো বিয়ে শাদী করেনি। করার কথা জিজ্ঞেস করলেও সোজাসুজি কোনো উত্তর দেয় না। শারফানের বাসাতেই স্থায়ীভাবে থাকে, আর বেতন নেই,
যেদিন তার মন চাই সেদিন। খাবারগুলো টি টেবিলে রেখে চলে গেল। সুস্বাদু খাবারের কাছে জিসান লাজ লজ্জা রাখে না তেমন। হাসতে হাসতে পায়েসটা মুখে দিয়ে টেরা মামার প্রশংসা করতে লাগলো, একটু বাড়িয়ে বাড়িয়ে। তার মাঝে শারফান বলে উঠল হঠাৎ, আগামীকাল বেলা 12টার মাঝে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে দিতে হবে তোমাকে। আর মগবাজারের ওসি শালার কাছে আমার একটা জিনিস পাঠাবে। কি বললি? প্রেস কনফারেন্স করে কি করবি? আর শেষে কার কথা বললি? ওসি চাকলাদারের কথা নাকি? ঠিক শুনেছ। তোর নাম শুনলেই তোর চেহারাটা নেড়ি কুত্তার মতো হয়ে যায়, যেন চোখের সামনে পেলেই ছিঁড়ে খাবে তোকে। ওই খ্যাপা ষাঁড়ের কাছে আবার কি পাঠাবি? শারফান হাসলো, কেমন একটা হাসি যেন তা মজা পেল নাকি তাচ্ছিল ফুটলো সেই হাসিতে, তা ঠিক বুঝলো না জিসান। তাকে চমকে দিয়ে শারফান জানালো, দ্য রেকর্ডেড ভয়েস অফ মাই অ্যাডমিশন অফ গিল্ট। 9 মে বিকাল 4:30। রিহানের ওপর ঝাঁপিয়ে পড়তে না পেরে বিছানায় বসে একদম যেন খাঁচে আটকা বাঘের মতো গজরাচ্ছে শারফান। হাতের কাছেও এমন কিছু নেই যেটা ছুঁড়ে মারতে পারে রিহানকে। ওর কোনো হুমকিতেও ভয় পাওয়ার লক্ষ্য নেই রিহানের মাঝে। সে নির্বিকারভাবে চেয়ারে বসে নিজের কাজে ব্যস্ত। শারফানের ফোন, ল্যাপটপ, ট্যাব সবগুলো ডিভাইসে খুঁজে বেড়াচ্ছে ওর সেই ভয়েস রেকর্ডটা। পেলে সে ডিলিট করবে। শারফান গর্জন ছেড়ে উঠল। বিরতিহীন গালিগালাজ করে চলেছে শারফান। সেসবে রিহান আজ মোটো জবাব দিতে আগ্রহী না। ঘরে দরজাও বন্ধ, তাই বাইরে থেকে কেউ টের পাচ্ছে না ভেতরে কি চলছে। এরই মাঝে মনের ভুলে একবার দাঁড়াতে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে শারফান। তবুও কোনো মায়া করেনি রিহান। শেষ পর্যায়ে শারফান রাগে অস্থির হয়ে দাঁতে দাঁত চেপে তাকে বলল, নিজে গিয়ে সারেন্ডার করি সেটাই বাধ্য করছিস আমাকে? এবার হেলদোল দেখা গেল রিহানের মাঝে। ফোন থেকে চোখটা তুলে আগুন দৃষ্টিতে তাকালো। তারপর হঠাৎ করে সেও অনর্গল গালি ছুটতে থাকলো শারফানকে, যা শারফানের গালিগুলো থেকেও ভয়ানক। সে সময়ই দরজায় ঠকঠক করে ডাকলো যারা। ওই রিহান ভাইয়া, দরজা খুলুন। কি করছেন আপনারা? দরজা বন্ধ করে। সঙ্গে সঙ্গে চুপ করে গেল রিহান। শারফানও মুখটা স্বাভাবিক করতে চেষ্টা করলো। রিহান গিয়ে দরজা খুলতে যারা এক বাটি হালিম নিয়ে ঘরে ঢুকলো। দরজায় এসে দাঁড়াতেই তখন রিহানের চেঁচেমেচি হালকা কানে আসছিল তার। তাই দুজনের দিকেই সন্দেহ নিয়ে তাকালো একবার, কারণ এদের দুজনের মাঝে প্রায় মারামারি আর ঝগড়াঝাটি হতে দেখেছে সে। কিন্তু এখন তার অসুস্থ ভাইয়ের সঙ্গে রিহান কী নিয়ে চেঁচামেচি করতে পারে তা জিজ্ঞেস করে বসলো সে শারফানকে। ঝগড়া করছিলি তোরা? ফকিন্নির বাচ্চা আমার ফোন ল্যাপটপ সব হাইজ্যাক করেছে। রিহানের দিকে আঙ্গুল তুলে শারফান জবাব দিল যারাকে। তাড়াতাড়ি কেড়ে নে তো ওর কাছ থেকে। তোর দাদা ফকিনির বাচ্চা, শালা ল্যাংড়া। মুহূর্তে খেপে গেল রিহান। তারপর যারাকে বলল, তোর ভাই তোর ভাবির ছবি লুকিয়ে রেখেছে এগুলোর একটাতে, আমাকে দেখতে দেবে না, বুঝেছিস? আমার ভাবি? যারার কণ্ঠে প্রশ্ন আর বিস্ময় একসঙ্গে, কিন্তু সে বিশ্বাস করল না। ধুর, আজকবি কথা বলছেন। ভাইয়ের সঙ্গে জীবনেও কোনো মেয়ে কোনোদিন প্রেম করবে না, করলেও টিকবে না সে। হ্যাঁ, একদম সত্যি। মেয়েদের রুচি অত খারাপ নাকি? কিন্তু তোর ভাইয়ের রুচি ভালো, আমাদের কাউকে না জানিয়ে একা একা মেয়ে পছন্দ করে রেখেছে। এবার যারা বিস্ময় চোখে শারফানের রাগান্বিত চেহারাটার দিকে তাকালো। ভাইয়া সত্যি? আরে সত্যি, মেয়েটার নামে কোনো ফোল্ডার বানিয়ে তার ছবি লুকিয়ে রেখেছে ও। দেখতে চাইলে আয় একসঙ্গে খুঁজে বের করি। ধৈর্যের সীমা পেরিয়ে গেল শারফানের। রিহান, সারা ঘর কাঁপি চিৎকার করে উঠল সে। বের হ আমার ঘর থেকে, এখনই বের হ তুই। আমার চোখের সামনে থেকে সর, কুত্তার বাচ্চা। আর একবার বাপমা তুলে গালি দিবি তো জুতা দিয়ে তোর মুখ ভাঙবো। চাপা গলায় রিহান হুমকিটা দিতেই শারফানের ফোন বেজে উঠল। স্ক্রিনে জিসান ভাই নামটা দেখে রিসিভ করলো সেই। হ্যাঁ ভাইয়া, আমি রিহান বলছি। জিসান ফোনের ওপাশ থেকে কি যেন বলল, আর অমনি রিহানের চোখে মুখে তাড়াহুড়ো ভাব ফুটে উঠল। তারপর কলটা কেটে শারফানকে জিজ্ঞেস করলো, তুই সত্যি প্রেসের সামনে বসে কনফেশন দিবি? তোর বাপ মা বোনের কথা ভাববি না? কি কনফেশন দেবে ভাইয়া? কি ভাববে আমাদের কথা? আর প্রেস মিডিয়া আসবে নাকি বাড়িতে? রাগ সরিয়ে শারফান বোনের মুখটার দিকে তাকালো। তখন বোনের জন্য নেওয়া ওর পদক্ষেপে সারা দেশের মানুষ সম্মানে যে উচ্চ আসনে বসিয়েছে ওকে।
অথচ সেই কি বর্বর নির্যাতন করেছে অন্য একটি মেয়েকে তা জানার পর ওর জন্য ওর বোনের প্রতি সকলের সহানুভূতির দৃষ্টিভঙ্গিটুকু বদলে যাবে না তো? আবার তারা ওর বোনকে ভুল বুঝে চরিত্রহীন মেয়ে বলবে না তো? ভীষণ এক দ্বিধা ফুটে উঠল শারফানের চোখে। কিন্তু তারপরেই মনে পড়ে গেল সানার কথা, তার পরিবারের কথা। ওর কথা শুনেই তো কোনো সত্য স্বীকার করেনি সানা, ওর জন্যই কোনো প্রমাণ দেয়নি সে পুলিশকে, অথচ বিচার পাওয়ার অধিকার তো তারও রয়েছে। চল, তোকে নিয়ে বের হবো আজ। হঠাৎ শারফানের ভাবনা চিন্তার মাঝে রিহান বলে উঠল, ভাইয়া কি বলছেন আপনারা? আর এই অবস্থায় ওকে কোথায় নিয়ে যাবেন? কি করতে চাইছেন আপনারা আসলে? গুরুত্বপূর্ণ কিছু না, টেনশন নেওয়ার মতো কিছু হয়নি। ঘরে যা, কথা বলবো আমরা। টেনশন নেওয়ার মতো কিছু না হলে রিহান ভাই আমাদের কথা তোকে ভাবতে বললো কেন? রিহানের দিকে তখন ক্ষিপ্ত চোখে তাকালো শারফান। ও জবাব দেওয়ার আগে রিহান বলল, যারাকে তোর ভাই দেখিস না কারো কোনো কথা মানে না। ডাক্তার বলেছে হাঁটার মতো পরিস্থিতি এখনো হয়নি ওর পায়ের, তাও ও একটু আগে হাঁটতে গিয়েছিল। সেজন্য বললাম তোদের কথা ভেবে যেন নিজেকে সুস্থ রাখে। কিন্তু প্রিসির সামনে বসে কিসের কনফিউশন দেবে ও? সেটা নিয়ে আপনি বলছিলেন আমাদের কথা ভাবতে, তাই না? বিভ্রান্ত চোখে চাইল যারা দুজনের দিকেই। শারফান এবার অনিচ্ছা থেকেই একবার ধমক বসালো তাকে। তোকে এত কথা জিজ্ঞেস করতে বলেছে কে? কোনো ফ্রেসের সামনে বসছি না আমি। ঘরে যা এবার, নিচে নামবি না আর। তোকে সিঁড়ি বাইতে নিষেধ করা হয়েছে না? শারফান আপাতত নিচতলার একটি ঘরে থাকছে, সিঁড়ি ওঠানামা অসুবিধা বিধায়। আর সঙ্গে থাকছেন শাফিউল সাহেব, ছেলে ব্যক্তিগত কাজগুলোতে সহায়তা করছেন তিনি। ধমক খেয়ে যারা উল্টো রাগ দেখিয়ে হালিমের বাটিটা আর দিল না ভাইকে, হাতে নিয়ে ফিরে গেল সে। তারপরে শারফান ধমকে উঠল রিহানকে। হ্যাঁ শুয়োর, কোন সাহসে তুই ওর সামনে এসব কথা তুললি? আচ্ছা নে, সরি বলছি, কিন্তু আদতে আমি মোটেও সরি না। ওর সামনে বললাম যেন ওর প্রশ্নের মুখে পড়ে তুই ভাবতে বসিস যে যা করতে চাইছিস তা কতটা ঠিক। শারফান জবাব দেওয়ার আগে সে এবার জানালো, জিসান ভাই একটা জায়গায় যেতে বলেছে তোকে, চল রেডি করে দেই। কোথায় আগে সেটা বল। বের হলে জানতে পারবি। বাড়ি থেকে বের হওয়ার জন্য শারফানের মনটা খুব ছটফট করছিল, তাই আর নাকচ করলো না। রিহানের সাহায্যে বাথরুমে ঢুকে গফুদারি হালকা ছোট করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর পোশাক বদলালো। কালো লুজ কার্গো প্যান্টের সঙ্গে কালো টি শার্ট আর সাদা শার্ট ঢোকালো গায়ে। শার্টের বোতামগুলো ছেড়ে রেখে বহুদিন বাদে আজ শখের চুলগুলোতে হাত দিল সে। ক্রিম মেখে মন মতো চুলগুলোকে গুছিয়ে পায়ে যখন সাদা স্নিকার্স পরতে নিল, তার আগে রিহান এসে বসে তা পরিয়ে দিল ওকে। পরানোর মুহূর্তেই অবশ্য মুখটা থেমেছিল না তার, কিন্তু শারফান কিছু বলল না, রাগল না তার গালাগাল শুনে। চুপচাপ শান্তভাবে দেখতে লাগলো শুধু। কিন্তু ঝামেলা দুজনের হলো আবার বের হওয়ার আগ মুহূর্তে। শারফান ক্রাশ ছাড়া হুইল চেয়ারের সাহায্য নিয়ে বের হবে না, আর ফিজিওথেরাপিস্টের আদেশ ক্রাশে ভর্তি বড়জোর 3 থেকে 5 মিনিট করে 2-3 বার হাঁটতে পারবে শুধু। আরও সপ্তাহ দুটো যাবে, তারপর সে ক্রাচের উপর নির্ভর কমাতে পারবে। কিন্তু এই মুহূর্তে ওকে নিয়ে যাওয়া হবে যেখানে, সেটা বেশ খানিকটা হাঁটাহাঁটির পথ, তাই হুইল চেয়ারে ছাড়া গতি নেই ওর। সেটাই শারফান মানতে রাজি না, কেননা হুইল চেয়ার মানেই ওর কাছে অক্ষম মানুষের ব্যবহারযোগ্য বস্তু মনে হয়। বাড়ির সকলে মিলে ওকে রাজি করাতে গিয়ে যখন হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই রিহান কানে কানে ওকে হুমকি দিল। মামার কাছে কি বলে দেব তুই কি করতে চাচ্ছিস? মামাকে তো চিনিসই, যদি জানে তোর মগজে কি চলছে তাহলে তোর দেশে থাকার আয়ু শেষ। অজ্ঞান করে হলেও তোকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। যতদিন না সোজা হবি ততদিন পর্যন্ত তোকে কিভাবে বাইরে আটকে রাখা যায় তার সবই করবে কিন্তু। টনিকের মতো কাজে দিল যেন হুমকিটা। রিহানের দিকে কেবল রক্ত চোখে তাকালো শুধু শারফান, আর কিছুই বলল না। গাড়িতে উঠল রিহান আর টেরা মামার সাহায্যে। যেতে পথে জিসান একবার ফোন করে খোঁজ নিল কতদূর এগোলো ওরা। শুটিং পয়েন্ট ধানমন্ডি লেকের এক নিবিড় সৌন্দর্যে মোড়ানো দৃশ্যপট। লাল ইটের হাঁটার পথ ধরে গেলে সেখানে এক পাশে সবুজ শান্ত জলরাশি আর অন্য পাশে ছায়াঘেরা গাছের সারি, পাতায় পাতায় খেলে যায় আলো ছায়ার ছন্দ। বটগাছ, পাকুড়ার কৃষ্ণচূড়া এখানে যেন শতাব্দীর সাক্ষী। স্নিগ্ধ বাতাস, পাতার ফাঁক গলে আসা রোদেরা করে জলে ঝিকমিক। আবার হঠাৎ মেঘ এসে সেই আলোকে করে দেয় নরম, আর জলের কিনারা ঘেঁষে থাকা লাল ইটের তৈরি বসার ঘাটগুলো যেন
অনন্তকাল ধরে কারোর অপেক্ষা করছে। কেউ এসে বসে হয়তো কবিতা পড়বে, কেউ গল্প বলবে, কেউ আবার কেবল চুপচাপ বসে থাকবে। আকাশের রং, জলের স্পন্দন, পাতার মৃদু আন্দোলন সব মিলিয়ে এখানে এসে বসলে মনে হয় জীবন একটু থেমে গেছে, একটু গভীর হয়ে উঠেছে। ঝিমধরা বিকেলটায় শারফান এসে বসলো এই শুটিং পয়েন্টের ঘাটে। ওকে বসিয়ে টেরামামা হুইল চেয়ার ঠেলে নিয়ে যখন আসছিল, লেকের সবাই তখন কেমন এক দৃষ্টিতে যে ওকে ঘুরে ঘুরে দেখছিল। কদিন আগে ফেসবুকে তোলপাড় করা ছেলেটাকে কেউ চিনতে পেরে অবাক চোখে দেখছিল, কেউ বা চোখে শোকাচ্ছন্ন আহারে ভাষা নিয়ে দেখছিল, কেউ বা এমন তাগড়া যুবকের হাঁটার ক্ষমতা নেই দেখে আফসোস ভরে দেখছিল। তাদের চোখের ভাষা অনায়াসেই পড়তে পেরে চল দুটো শক্ত করে বসে শারফান এগুচ্ছিল চুপচাপ। আর ধানমন্ডির লেক কি জীবনে দেখেনি ও, যে জিসানোকে এখানে ধরে নিয়ে এলো। দুইয়ে মিলিয়ে মাথা খুব গরম হয়ে আছে ওর। তা বুঝতে পেরে ওকে বসিয়ে জিসান দ্রুত গেছে ফুডকোর্ট থেকে কোল্ড কফি আনতে। প্রায় আধা ঘন্টা হয়ে চলল, কিন্তু এখনও তার ফেরার কোনো খবর নেই। বাতাসে ঢেউ খেলা লেকের জলের দিকে চেয়ে রিহান আর টেরা মামার বকবকানি শুনছিল সে একরাশ বিরক্তি নিয়ে। তারপর হঠাৎ করেই ঘাটটা টানে ঘোরালো, আর সামনের পথটার দিকে তাকাতেই সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেল ওর। চোখ দুটোই একবার বুঝে আবার খুলল তখন। তারপর আবার মেলে সামনে চাইল সানা। হ্যাঁ, সানাকেই তো দেখতে পাচ্ছে। লাল ইটের পথটা ধরে হেঁটে হেঁটে আসছে সে, ধীর নির্লিপ্ত কিন্তু আত্মবিশ্বাসী কদম ফেলে। পরনে হালকা সাদা রঙের জামা, যেন দুধের সঙ্গে গোধূলির এক ফোঁটা রোদ মিশে গেছে। কানে সাদা পাথরের ছোট্ট দোলটা ঝিলিক দিচ্ছে, দুহাতে এক গাছা রূপালি চুড়িগুলো রোদ লেগে ঝলমল করছে। মাঝখানে সিতি করা লম্বা রেশমি খোলা চুলের হালকা বাতাসে সামান্য উঠছে। শেষবার দেখা শীর্ণরূপের শরীরটা তার ভরেছে বেশ। সেই আগের সানার সঙ্গে বেশ মিল এখন, কিন্তু সারা মুখে ছড়িয়ে আছে অচেনা এক গাম্ভীর্য, যেন জলরঙে আঁকা এক দৃঢ় প্রতিচ্ছবি। সে কারো চোখে আর প্রেম খোঁজে না, কেবল অটল অভিমান রাখে নিজের দু চোখে। শারফান তাকিয়ে থাকে অসীম বিস্ময়, প্রগাঢ় মুগ্ধতা, গভীর তৃষ্ণা নিয়ে। সে তৃষ্ণা মেটাতে মেটাতে হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে সে। হৃদয়টা কি বিপজ্জনক গতিতে লাফঝাপ করছে। আরে, ও মেয়ে কি ওর দিকেই আসছে? শারফান আটকে উঠল সহসাই। আরও বেসামালভাবে ধুকপুক করতে লাগলো ওর বুকটা। কয়েক মুহূর্তের মাঝে একদম ওর মুখোমুখি এসে দাঁড়ালো সানা, কিছুটা দূরত্ব বজায় রেখে। কতদিন পর, কত কাছ থেকে আজ মেয়েটাকে দেখতে পাচ্ছে শারফান। হিসেবটা মাথায় এলো না, চোখের পাতাও নড়ল না ওর। চুপচাপ চেয়ে রইল দুজন দুজনের চোখে। মিনিটখানিক কাটার পর সানাই চোখটা সরালো, তারপর তাকালো একবার রিহানের দিকেও আর টেরামামার দিকেও। সেই দৃষ্টিতে কি বুঝলো ওরা কে জানে। রিহান চট করে টেরামামাকে বগল দাবা করে সরে পড়ল সেখান থেকে। কিছু না জানা টেরামামাও কিছু একটা আন্দাজ করে কোনো দ্বিরুক্তি করল না, কিন্তু একাকি ওরা হতে পারল না। আচমকা দ্রুত পায়ে এসে সানার সামনে হাজির হলো প্রিন্স আর একটি মেয়ে। মেয়েটা তার প্রেমিকা রিনি। দুজনের চোখেই করুণ কৌতূহল আর বিস্ময়। তারপরই হাজির হলো জিসান, হাতে কোল্ড কফি সমেত। শারফানও সবাইকে দেখতে লাগলো কৌতূহল নিয়ে। ওর চেহারাতেই ফুটে উঠেছে ঠিক কী হবে এখন, তা সে কিছুই বুঝতে পারছে না। বোঝার জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না ওকে। কি করছেন আপনি? জিজ্ঞেস করে উঠল সানা সহসাই। কণ্ঠে তার শীতলতা, কিন্তু রাগটাও স্পষ্ট। ড্যাব ডেবিয়ে তার দিকে চেয়ে কয়েক পল নিস্তব্ধতায় কাটালো শারফান। বিমরতার মাঝে সে নিরীহ মুখে মিনমিনিয়ে জবাব দিল, এই তো বসে আছি। বসে থাকুন আর দাঁড়িয়ে থাকুন, যা খুশি করুন। ঝাড়ি মেরে উঠল সানা। রাগটা ক্রমশ চেহারাতেই বেশি উঠল তার। আমি জানতে চাইছি আপনি আবার কেন আমার শান্তি কেড়ে নিতে চাইছেন? নির্বাক শারফান এবার বিমূঢ়তা কাটিয়ে উঠল। চুপচাপই চেয়ে রইল সানার কথা শেষ হয়নি তা বুঝতে পেরে। আপনি সমস্ত রিপোর্টার সাংবাদিক ডেকে নিজের সকল অন্যায়ের স্বীকারোক্তি দেবেন, নাকি নিজের সকল গুণগান গাইবেন, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু আমাকে ঘিরে স্বীকারোক্তি দেবেন মানে কি? এটা চান সারা দুনিয়া মনে করুক আমি আর শুদ্ধ নেই,
সাতটা দিন একটা ছেলে মানুষের কাছে বন্দি থাকা মানে কি ধরে নেবে সবাই। এই বোধটুকু আপনার না থাকলেও আমার তো আছে, কারণ ভুক্তভোগী মেয়ে মানুষটা আমি। কথাগুলো একটানা বলতে গিয়ে সানা হাঁপিয়ে উঠল, তাই দম নিতেই যেন বিরতি নিল কিছুক্ষণের জন্য। সে সুযোগে শারফান বলল শান্ত গলাতে, তুমি আমাকে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য সময় দিয়েছিলে, কারণ আমি চেয়েছিলাম। এখন সেই সময়টা শেষ। তখন আমি কি বলেছিলাম, কি চেয়েছিলাম তা নিয়ে আর ভাবতেও চাই না। আমি কেবল চাই আপনি আর কোনোভাবে কোনো সুযোগে আমার সীমানায় না ঢুকুন। মানে তুমি চাইছো না আমি পুলিশের কাছেও সবটা স্বীকার করে নিই? না, চাইছি না। আপনার কোনো কিছুতেই আমি আর জড়াতে চাই না। কিন্তু তোমার আব্বু চেয়েছিল তোমাকে যে আটকে রেখেছিল তাকে খুঁজে বের করুক পুলিশ। শুধু আমার রিকোয়েস্ট রাখতেই তুমি আমার কথা জানাওনি পুলিশকে। উফ, অধৈর্য হয়ে পড়ল সানা। রাগটাও বাড়ল তার। আর কোনো কথাই বলল না সে শারফানকে। ঘুরে দাঁড়িয়ে জিসানকে দেখে বলল, আমি আর ওনার সাথে কথা বাড়াতে চাই না। আমার যা বলার তা সরাসরি বলেছি। উনি যদি সত্যি মানুষ হয়ে থাকেন তাহলে আর যেন আমার ক্ষতি না করার কথা ভাবেন। আমার সম্মান যতটুকু নষ্ট করেছেন সেটুকুই আর ফিরিয়ে আনতে পারবো না। এরপর যদি সারা দেশের মানুষ জানে তাহলে আপনার লজ্জা, অপমান আর অসম্মানে আমার আব্বু আম্মুর জীবন্ত মৃত্যু হবে। কথাটুকু শেষ করে সে চলে যেতে চাইলে শারফান পেছন থেকে দ্রুত বলে উঠল, তোমার বাবা কেস করেছিল মালিবাগ থানাতে সম্ভবত। আমি যদি সারেন্ডার করি, কারণ থানার বাইরে না গেলেই তো হলো, তাই না? রিহানের ইচ্ছে করলো রাস্তা থেকে একটা ইট খুলে এনে ওর মাথাটা ফাটিয়ে দিক। রাগটা চেপে না রাখতে পেরে সে চেঁচিয়েই উঠল, থানা কোর্টের সব পুলিশ আর উকিল তোর শ্বশুর লাগে নাকি বাপ লাগে রে, যে কেউ কিছু জানাবে না কোথাও? শারফান এবার খুনে দৃষ্টি ছুড়ল রেহানের দিকে। হাতের নাগালে তাকে পেলে সত্যি ধা করে একটা ঘুষি লাগিয়ে চোয়ালটা ফাটিয়ে দিত। রাগ জিসানেরও হলো। সে এসে রিহানকে থামালো আর চোখের ইশারায় সানার দিকে লক্ষ্য করতে বলল। চোখে মুখে কেমন এক অভিব্যক্তি সানার, কিছুটা বিস্ময়, কিছুটা বিরক্তিও। শারফান সেসব খেয়াল না করে বলল, সারা দেশের মানুষ না জানুক, তোমাকে চেনা মানুষগুলো না জানুক, এটাই তুমি বলতে চাইছিলে। কিন্তু যে অফিসারের হাতে তোমার কেসটা ছিল সে তো জানি আমি সরাসরি সারেন্ডার করলে বড়জোর সপ্তাহখানিকের মাঝে সব ক্লিয়ার হয়ে যাবে কোর্টে। আমি কি চাইছি তা আমি যথেষ্ট সাফ বলেছি। আপনি কি তা বুঝতে পারেননি? কিন্তু যে কারণে চাইছিলে না সেটা হবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। আরে আমি আপনাকে ছেড়ে দিলে আপনি কেন উঠে পড়ে লাগছেন ধরা দিতে? ছেড়ে দিতে চাইছো? সত্যি ছেড়ে দিতে চাইছো? হ্যাঁ। কেন? কিছুক্ষণ নীরব থেকে সানা অন্যদিকে ফিরে প্রলম্বিত শ্বাসটা ফেল। জবাব দিল মৃদু স্বরে, মুক্তির জন্য। আমার? না, আমার নিজের মুক্তির জন্য। আমি শান্তিতে বাঁচতে চাই। কারো দেয়া কোনো ব্যথার ভার চেপে নিয়ে আমি সেই শান্তিটুকু পাচ্ছিলাম না। সেখান থেকে মুক্তি পেতেই আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। কি বলছো? বুঝে বলছো তো সানা? আমি যা করেছি তা কতটা ক্ষমার অযোগ্যতা আমিও জানি, আর তুমি তো জানোই। আমি সব বুঝেই বলছি, আর আমি যা বুঝছি তা আপনি বুঝবেন না। বোঝানোর প্রয়োজনও আমার নেই। কিন্তু এটা ক্লিয়ার করে বুঝিয়ে দিই, ক্ষমাটা আপনার জন্য বা আপনার প্রতি আমার কোনো দুর্বলতা থেকে আসেনি। সেটা এসেছে আমি নিজেকে ভালো রাখতে চাই, কেবল সেজন্যই। আপনি আপনার অপরাধের সাজা নিজে থেকে ভোগ করতে চাইলে তা করতেই পারেন, কিন্তু সেখানে যেন আমি আর না জড়িত হই। আমার চাওয়া শুধু এটুকুই। কথাগুলো চুপচাপ শুনতে লাগলো শারফান এমন গম্ভীর দৃষ্টিতে নিষ্পলক চেয়ে রইল সানার দিকে, যেন মুখের ভাষা নয়, সে চোখের ভাষা থেকে সানার মনে চাওয়াটা জানতে চাইছে, খুঁজতে চাইছে সেদিনে সেই ঘৃণা, যে ঘৃণাই ওকে উৎসাহিত দিয়েছিল নিজেকে কঠিন এক যন্ত্রণাদায়ক শাস্তি দিতে। প্রথমবার যেদিন সানা মুখোমুখি হয়েছিল ওর, সেদিনও ঠিক এভাবেই চেয়েছিল শারফান। কিন্তু সেদিন ভয়ে আর অস্বস্তিতে সে চোখ নামিয়ে নিল। আজ কোনো ভয় নেই, কোনো অস্বস্তি বিঁধল না তার বুকে। কেবল এক শিশিরানি অনুভব ছড়িয়ে গেল বুকের বাঁদিকে। এ কারণেই চোখটা সরিয়ে নিল সে। শারফানও সেটা ঠিক খেয়াল করলো। সানা আজও ওর চোখে চোখ রাখতে পারে না। তাকে বলল, তুমি যদি তোমার শান্তির জন্য আমাকে ক্ষমা করো, আমার মনে হয় না তাতে তোমার শান্তিটা পরিপূর্ণ মিলবে। সব থেকে ভালো হবে তুমি নিজে কোনো শাস্তি নির্ধারণ করো আমার জন্য। নিজে হাতে এমন কোনো শাস্তি দাও আমাকে যেটা তোমার আত্মাকে তুষ্ট করবে। আমি তোমার যে কোনো শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত সানা।
না, ধৈর্যের আর কিছুই অবশিষ্ট রইল না সানার। জিসানের কথা মতো যথেষ্ট চেষ্টা করেছিল ঠান্ডাভাবে কথা বলার, কিন্তু শয়তান লোকটা আসলে জন্মেছে যে কোনোভাবে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য, আর যে কোনো মূল্যে তার শান্তিটুকু কেড়ে নেওয়ার জন্য। কেবল এই শয়তানের বাপমার অসহায় পরিণতির কথা ভেবেই আবার মানবিক টানে বাধা পড়েছিল সে। যারা অসুস্থতার কথা ভেবেছিল, নয়তো কার ক্ষমতা ছিল এমন এক ব্যক্তির সামনে তাকে টেনে আনতে, যাকে এ জীবনে আর চোখে দেখাও সে দেখতে চায় না কখনো। তার যতটুকু বোঝানোর প্রয়োজন সে বুঝিয়েছে। এরপর যা খুশি করুক এই লোক, তাতে আর কিছুই এসে যায় না তার। কেবল সাবধান করলো শারফানকে। আমাকে ফার্দার আর কোনোভাবে টানবেন না। আপনার কোনো কিছুতে যদি সত্যি অনুতপ্ত হয়ে থাকেন নিজের অপরাধের জন্য। তার মানে তুমি নিজেও আমাকে কোনো শাস্তি দেবে না? ভাঙা রেকর্ডের মতো একই সুর বারবার শুনবার মতো শারফানের প্রশ্নটা শোনালো সানার কাছে। রাগে বিরক্তিতে চেঁচিয়ে বলল, না, দিব না। তারপর আর দাঁড়ালো না, কিন্তু তার না দেব না বলার ঢংটা ছিল একদম রাগী, যেটি বাচ্চাদের মতো বলার ঢঙ্কের মতো। শারফানের মনে তখন কি খেলে গেল কে জানে। চলে যেতেই থাকা সানার দিকে কতক্ষণ স্তব্ধ চেয়ে থেকে তারপর হঠাৎ ঠোঁট খুলে হেসে ফেল। ওর কানে বাজতে থাকলো তখনও ওই না দেব না বলার সুরটাই। ওর হাসি দেখে আবার হতবুদ্ধি অবস্থা হলো জিসান আর রিহানের। সে অবস্থাতেই তাদেরকে আরও বেশি হতবাক করে দিয়ে শারফান চিৎকার করে সানাকে বলল, আমি তোমাকে ভাবার সময় দিলাম সানা, 3 মাস সময় দিলাম। এর মাঝে যদি নিজে কোনো শাস্তি আমাকে না দাও, তাহলে আমি পুলিশের কাছে যাব। হাঁটা থেমে গেল সানার, থেমে পড়ল প্রিন্স আর রিনিও। তারা যেন সিনেমার টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখছে, তাই অধীর আগ্রহে চেয়ে থাকলো সানা কি জবাব দেয় এবার তা দেখার জন্য। আশেপাশে মানুষের কৌতূহলী দৃষ্টির মুখে পড়ে বেশ বিব্রত হওয়ায় মেজাজটা আরও চটে গেল সানার। ক্ষিপ্ত চোখে তাকালো শারফানের দিকে, কিন্তু ওর মতো আর চেঁচিয়ে জবাব দিতে পারল না সে। চুপচাপে ফিরতি পথ ধরল আবার। তা দেখে শারফান অস্থির হয়ে রিহানকে বলল, এই এই ও তো চলে যাচ্ছে, ঠেকাস না কেন তোরা? ঠেকাবো? আরে ঠেকাবি না, দরকার আছে তো, জলদি ডাক। দুজনে কেউই নড়ল না, কারণ তাদের মনে হলো অপারেশনের ধাক্কায় আর ট্রমা থেকে শারফানের মাথাটা গেছে একেবারেই। রায়হান হয়তো টেরি পায়নি ও মানসিক ভারসাম্য হারিয়েছে, কিন্তু টেরা মামা আর দাঁড়িয়ে রইল না। সে শারফানকে সবসময় অতিভক্তি করে, স্নেহ করে খুব। ওর অস্থিরতা দেখে সে লুঙ্গি উঁচু করে মারল দৌড়। এক দৌড়ে পৌঁছে গেল সানার কাছে। লুঙ্গিটা ওভাবে উঁচু করা অবস্থাতেই সানার পথ আগলে দাঁড়িয়ে পড়ল সোজা। এই মামুনি, দাঁড়াইও দাঁড়াইও, আমার মামার প্রেশারটা হয় নাই বইরা গেছে, দাপাদাপি কইরা তোমারে ডাকতাছে, কিটা জানি কইতে চায়, একবার চইলা আইসো না আবার। লুঙ্গিটা অদ্ভুত রকমভাবে হাঁটুর ওপর তুলে রাখা অবস্থাতেই সানার পথ আগলে দাঁড়িয়ে পড়ল টেরা মামা। তার হ্যাংলা পাতলা কালো শরীরে একটা বিপন্ন হাতা শার্ট, চোখে মুখে বেখালি ছেলে মানুষই। আচমকা সে সামনে এসে দাঁড়াতেই চমকে উঠে একবার পেছনে সরে এলো সানা। অচেনা কণ্ঠ, অদ্ভুত ভঙ্গি, কাকে বলছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো ওর, কিন্তু লোকটাকে আগে থেকে শারফানের পাশে দেখেছিল বলে বুঝে গেল। তারপরই ওকে উদ্দেশ্য করে ডাকছে। ঠিক তখনই পেছন থেকে এগিয়ে এসে প্রিন্স হালকা ধমক দিয়ে বলল, মিয়া লুঙ্গি নামান। টেরা মামা যেন হুঁশ ফিরে জলদি লুঙ্গিটা নিচে নামালো, আবার সানার দিকে ফিরে মিনতির স্বরে বলল, ও মামুনি, যাইও না কই, চইলা আইও না একটুখানি, মামা অস্থির হইয়া তোমারে ডাকতাছে। তাদের তিনজনের দৃষ্টি তখন ঘুরে গেল পিছনে। দূরে শারফানকে ঘিরে দাঁড়িয়ে আছে জিসান আর রিহান। দুজনেই যেন কিছু বোঝানোর চেষ্টা করছে ওকে, আর শারফান অস্থিরভাবে মাথা নাড়িয়ে তাদের কথাগুলো নাকচ করছে। দূর থেকে দেখা যায় ওর চোখে মুখে চরম রকমের ছটফটানি। প্রিন্স এবার সানার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, যাবি? তা শুনেই আবার মিনতির স্বরে টেরা মামা বলে উঠল, আরে যাইবা না কেন রে, দয়া করো না একটু মামুনি, চইলা যাই না কই। সানা কপাল কুচকে তার দিকে তাকাতেই প্রিন্স হঠাৎ একটু গম্ভীরভাবে বলল, বাড়ি ফিরে তো আবার এই ভেবে রাত পার করবে, তার থেকে ভালো কথা একেবারে শেষ করে আয়, কিন্তু এই নিয়ে আর কোনো চাপ দিতে পারবি না পরে।
ভাইয়ের কথার মধ্যে একটা বাস্তববোধ ছিল। সানা মাথা নাড়ি সম্মতি দিল। ওর আসলে চারপাশের এত কৌতূহলী চোখ ক্রমাগত বিব্রত করছিল, তাই এর ভিড় থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে চাইছিল সে। প্রিন্সের হাত থেকে পানির বোতলটা নিয়ে এক ঢোক খেয়ে গলাটা ভিজিয়ে নিল সানা। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল শারফানের দিকে। পেছনে প্রিন্স আর রিনি চুপচাপ হাঁটতে লাগলো। শারফান সবসময় চেয়েছিল সানা অন্তত একবার অভিযোগ করুক, রাগ করুক, কিছু একটা বলুক, অপমান করুক, আঘাত করুক, যেভাবে খুশি শাস্তি দিক ওকে। কিন্তু তার বদলে সে পেয়েছে সানার নির্লিপ্ততা, অভিযোগহীন নীরবতা, তীব্র অভিমান ভরা চোখের ঘৃণা, যা ওর ভেতরটাকে প্রতিনিয়ত গভীরভাবে করেছে ক্ষত বিক্ষত। আচ্ছা না, সেই দীর্ঘ অভিমান থেকে একটু বেরিয়ে এসে ওর সেই চাওকে একটুখানি পূরণ করেছে। ওকে কিছু বলেছে, সেটা এখন ওকে আশ্চর্য রকম ব্যাকুল করে তুলেছে। সে আরও কিছুক্ষণ চাই সানা নিজের ইচ্ছে মতো আরও বকুনি দিক ওকে, ওর ওপর যত খুশি রাগ ছাড়ুক। তাই চাইছিল সানা পিছু যেতে। সে নিজেই বকাঝকা করছিল। রিহানার জিসান চেষ্টা করছিল ভালোভাবে ওকে বোঝানোর। এই মাঝে শারফান দেখতে পেল সানা আসছে আবার। আনন্দে উত্তেজনের সামনে দাঁড়িয়ে থাকা রিহানকে এক ধাক্কায় সরিয়ে দিল সে, যেন সানার দাঁড়ানোর জায়গাটা ফাঁকা করলো। রিহান তাতে চটে যেতে থামল ওর দৃষ্টি লক্ষ্য করে। সানাকে সত্যি আসতে দেখে অবাকই হলো সে, তবে জিসান খুশিই হলো। ওরা দুজন সরে পড়তে সানা গম্ভীর চোখে মুখে এবার বিরক্তি নিয়ে এসে দাঁড়ালো শারফানের সামনে। আর কি বলতে চান? আমি শুধু শুনতে চাই, তোমার যা বলতে মন চায় তাই বলো প্লিজ। আপনাকে আর কি বলার থাকতে পারে আমার? বিরক্তর সঙ্গে বলে উঠল সানা, কিন্তু শারফানের মনে হলো ওই কথার গভীরে ছিল অতল স্পর্শ, মনোকষ্ট আর অভিমান। আর তা মনে হতেই এই প্রথম ওর মনটা অপরাধ বোধ থেকে নিজেকে ধ্বংস করতে চাওয়ার পরিবর্তে বলে উঠল, কি করলে আমি তোমার মনে সবটুকু ক্ষত সারাতে পারবো সানা? আমার যা বলার আমি স্পষ্ট করে বলে দিয়েছি। আরও স্পষ্ট করে শুনতে চান? চাই। সরল মুখ করে মাথাটা উপনিস দুলিয়ে বলল শারফান। নিবিড় চোখে দেখতে থাকলো সানাকে। এদিকে অদূরে দাঁড়িয়ে ওদেরকে পরখ করতে করতে প্রিন্স হঠাৎ সগোক্তি করে উঠল, ওনার মতো ছেলের প্রেমে কিভাবে পড়লো আমার বোন? আকাশ পাতাল পার্থক্য ওদের সব কিছুতে। ভাগ্যবশত কথাটা শুনতে পেল রিহান। এগিয়ে এসে দাঁড়ালো প্রিন্সের পাশে। তার কথাতে একমত জানিয়ে বলল, আমারও ভাবতে অবাকই লাগে এটা। আমার ভাই একখান কঠিন চিজ ছিল। প্রেম ভালোবাসাতে মান্থলি কোনো ইনকাম নেই বিদায় বলতো এসব নিয়ে ভাবার সময় নেই ওর। এখন দেখেছো কি পাগলামি ওর ছানার জন্য। প্রিন্স একটু অপ্রস্তুত হয়ে পড়ল। রিহানের আন্তরিক কথার ধরনে তা কাটিয়ে উঠতে চেষ্টা করলো। জবাব দিল সে, পাগলামি কি সানাও কম করেছে? সেদিন থেরাপি সেশনের জন্য বেরিয়েছি, হঠাৎ মাঝ রাস্তায় এসে বলে সিএমএস যাবে আপনার ভাইকে দেখার জন্য। কত কাহিনী করে তারপর ভিজিটিং পাস ম্যানেজ করে দিয়েছিলাম সেদিন। কিন্তু আমার প্রশ্ন, আপনার ভাই যদি সত্যিই ভালোবাসে ওকে, তাহলে সে কি করে পারলো ওকে টর্চার করতে? আমি স্রেফ সানার কথা শুনেই চুপ করে আছি। ও যদি চাইতো সবাই জানুক, আমি এত সহজে এই দেখা করার ব্যাপারটা মেনে নিতাম না। তাছাড়া ও কিছুটা সুস্থ হয়েছে এখন। ওর মানসিক অবস্থার কথা বিবেচনা করেও কিছু জানাতে চাইছি না বাড়ির কাউকে। জানলে তো আর কেউ বসে থাকবে না, তখন আবার এ নিয়ে ওর মানসিক চাপটা বাড়বে। রিহান কেবল আটকে গেছে রিহানের বলা একটা কথাতে। সানা হাসপাতালে দেখতে গিয়েছিল শারফানকে। অবাক হলো মুখটা স্বাভাবিক রেখে সে বলল, কেন যে সায়াফ করেছিল এত বড় অন্যায়, তার জবাব দিতে গেলে অনেক কথা বলতে হবে রে ভাই। আর নিজের অপরাধের বোঝা এখন নিজেই বইতে পারছে না ও, দেখছস না? এজন্যই তো এই হাল ওর। প্রিন্স আর কিছু বলল না জবাবে। রিহান একটু সময় চুপ থেকে জিজ্ঞেস করলো, সানাকে নিয়ে গেছিলি কবে ভাই? গত মাসের 8 তারিখে বোধ হয়। ও আচ্ছা আচ্ছা, পরদিনই তো সায়াফ রেসপন্স করেছিল প্রথম। তা কখন এসেছিলে তোমরা? বিকালে। ওদের কথাবার্তা চলার মাঝে হঠাৎ রিনির কণ্ঠে তীক্ষ্ণ চিৎকার শুনে চমকে উঠল ওরা। তার দৃষ্টিকে অনুসরণ করে সানা আর শারফানের দিকে চাইতে প্রত্যেকের চোখ ছানাবড়া হওয়ার দশা যেন। জিসান ফোনে কথা বলতে বলতে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল। সেও এসে ওদের দুজনকে দেখার পর বিস্ময়ে চেঁচিয়ে উঠল। শারফান তখন চাই বলতেই সানা জিজ্ঞেস করে, ঠিক কোন কথাটা আরো স্পষ্ট করে বলতে হবে বলুন? তুমি যেটা স্পষ্ট করে বলতে চাও সেটাই শুনবো আমি। এমন একটা উত্তর আশা করেনি সানা। সে বুঝতে পারে অকারণে শারফান কথা বাড়াতে চাইছে, তাই অত্যন্ত কঠিন করে বলে ওকে, আপনি আমাকে একটা সময়
চিনতেন না, আমিও না। আমাদের তখন দেখাও হতো না, কথাও হতো না। ওই সময়টাতে আমার যে জীবনটা ছিল, আমি ওই জীবনটাতে ফিরতে চাই। তার মানে আপনার কোনো অস্তিত্বই আমার জীবনে না থাকুক, আমি সেটা চাইছি। এবার বুঝেছেন ক্লিয়ারলি? কথাগুলো যদি আমার পাশে বসে বলো তাহলে আরও ক্লিয়ারলি বুঝবো। এরকম নির্বিকার চেহারায় শারফান তখন এ কথাই বলে সানাকে। কথাটা শোনা মাত্রই সানা ক্ষেপে যায়। কি বললেন, আবার বলুন। ওর রাগটা বোঝার পরও শারফান মনের চাওটাকে প্রকাশ করে আবার। আমার কাছে এসে বসো, বসে কথা বলি আমরা। তিক্ত দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে সানা। মেজাজে লাগাম সে হারিয়ে ফেলে একদম। ওর হাতে থাকা পানির বোতলের ক্যাপটা তখন খোলাই ছিল। এক মুহূর্তে পানিটুকু ছুঁড়ে মারে শারফানের মুখে। আপনার সঙ্গে আমি ডেট করতে এসেছি, সাহস কি করে হয় এ কথা বলার? বোতলটা শারফানের পায়ের কাছে ছুঁড়ে ফেলে চলে আসতে সে দেখতে পেল সবার হতভম্ব মুখগুলো। প্রিন্সের কাছে এসেই রুক্ষভাবে বলে, চলো এখান থেকে। শারফানের কাছে ছুটে এলো আগে টেরা মামা, তারপর রিহান আর জিসান। ওই তুই কি বলেছিস ওকে? অমন রিয়েক্ট করলো কেন মেয়েটা? পাশে এসে একটু বসতে বলেছিলাম। ওই খচ্চর, তোদের কি পাশাপাশি বসার মতো সম্পর্ক আছে? আরাম লাগছে খুব। ওরা বলার মতো আর কিছু খুঁজে পেল না। বিহ্বল অবস্থা হওয়া জিসানের দিকে চেয়ে শারফান বলল, তুমি ওকে কনভিন্স করেছিলে ভাই, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আমার পরানটা ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে ওকে দেখে। জিসান কোনো উত্তর না দিয়ে বাঁকা দৃষ্টিতে ওকে দেখতে দেখতে কল লাগালো রায়হানকে। সে রিসিভ করতে শারফানের থেকে সরে গিয়ে ঘটনার সবটা জানালো। সানার প্রতিক্রিয়াগুলো বলতে ভুলল না। কথাগুলো চুপচাপ শুনে রায়হান কলটা কেটে দিল। জিসান একটু ভেবেচেকেই খেলো তাতে। এখন যে রেগে থাকবে রায়হান, তা সে ধারণা করেনি। রায়হানের রেগে থাকার কারণ একরকম জোর জবরদস্তি করে জিসান তার থেকে সানার ফোন নাম্বারটা আদায় করেছিল। এই নাম্বারটা সানার পরিবারের বাইরে একমাত্র সেই জানে। তাহলে জিসান কলটা করার পর নিশ্চয়ই সানা ধারণা করতে পারবে সে কি করে ওর নাম্বারটার হদিস পেয়েছে। এতে কি তার মতো একজন মনোচিকিৎসকের পেশাদারিত্ব নিয়ে অনায়াসেই সন্দেহ জাগবে না সানার মনে? রায়হান জিসানকে সে এও বোঝানোর চেষ্টা করেছিল এই মুহূর্তে শারফান আর সানা দুজনেই তার রোগী, আর দুজনেই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। এখন আর একজনের তথ্য আরেকজনের কাছে দেওয়াটা একদম উচিত নয়। এমনকি শারফানকেও সে আর জানায়নি সানার মানসিক অবস্থা এখন কোন পর্যায়ে। জিসান যখন সানাকে কল করেছিল, সানা তখন রিনি আর প্রিন্সের সঙ্গে সবে এসে বসেছে ধানমন্ডি লেকের একটি ফুডকোর্টে। তার পরিচয়ের জন্যই সানা তখন তার কথাগুলো শুনতে রাজি হয়েছিল। শারফানের সকল বিষয় জানার পর বিমর কণ্ঠে সানা ফিসফিসে উঠেছিল, আমি তো মরে গিয়ে তাকে শাস্তি নিতে বলিনি। এখন যে সবাই তবে জানবে সে আমার জন্য মরতে চেয়েছিল, আবার তাহলে অপরাধী হয়ে যাব আমি সবার চোখে। সানার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল তখন শারফানের জন্য সহানুভূতি ও আরও বিনা দোষে আবারও অপরাধী হয়ে যাওয়ার ভয়ও। প্রিন্স ওর পাশে বসেছিল। ফোন থেকে আসা সমস্ত কথাই সে শুনতে পাচ্ছিল। শারফানের কারণেই সানার আজকের পরিণতি। ব্যাপারটা ভীষণ অবাক করেছিল তাকে। সানার প্রতিক্রিয়া লক্ষ্য করার পর সে ফোনটা নিয়ে নিয়েছিল ওর থেকে। তারপর সেই কথা বলেছিল জিসানের সঙ্গে। কোনোভাবেই সে রাজি হচ্ছিল না সানার সঙ্গে শারফানের আর দেখা হোক। সেই মুহূর্তেই তাকে রাজি করাতে জিসান একটি SMS পাঠিয়েছিল সানার নম্বরে। সেটা দেখার পর প্রিন্স কিছুটা ঠান্ডা হয়েছিল। তবে সানার সিদ্ধান্ত জানতে চেয়েছিল সে। সানা যদি রাজি হয় তবে তার কোনো আপত্তি থাকবে না। যে ব্যথা, যে মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তির চেষ্টা করছিল সানা, শারফানের অপরাধ স্বীকারোক্তির কারণে সে পুরনো ব্যথা আবারও নতুন করে তাজা হোক। নিজের নিখোঁজ থাকার সংবাদটা আরও কেউ জানুক, তা আর চায়নি সে। তাই হয়তো এও চায়নি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষটা নতুন করে আর কোনো শাস্তি ভোগ করুক। কারণ সেই শাস্তি কেবল সে একাই ভোগ করবে না, তার ভুক্তভোগী হবে তার পরিবারের মানুষগুলোও। তাই শেষমেশ রাজি হয়েছিল সানা আরও একবার শারফানের মুখোমুখি হতে। সেদিন লেক থেকে ফেরার পর শারফানের মাঝে হঠাৎ এক পরিবর্তন ঘটেছে। একসময় সেই শক্ত রকচটা দাম্ভিক পুরুষটা যেন একেবারেই অন্য এক মানুষ এখন। ওর চেহারায় আগের মতো বেপরোয়া ছাপটা নেই, চোখে কাঠিন্যতা নেই, গলায় স্পষ্ট দুর্বলতা। কারণ অকারণে আর কারোর প্রতি মেজাজ হারাচ্ছে না সে। এমনকি প্রতিটি থেরাপি সেশনও চুপচাপ রায়হানের কথা শুনতে থাকে কোনো তর্ক ছাড়াই। কিন্তু ওর সবচেয়ে বড় যে সমস্যাটি, আত্মশান্তির আকাঙ্ক্ষা, তা এখনও রয়ে গেছে ওরই মাঝে। কারণ সানার চোখে সে
জন্য কোনো ভালোবাসা, ক্ষমা, সম্পর্ক কিছুই দাবি করার যোগ্য মনে করতে পারে না নিজেকে। ও শুধু অপেক্ষা করছে কবে ওকে সঠিক শাস্তি দেবে সানা, আর সানা তা না দিলেই আত্মসমর্পণ করবে সে পুলিশের কাছে। একথা একদিন সে স্মরণ করিয়ে দিয়েছিল সানাকে মেসেজ করে। তার কোনো জবাব অবশ্য দেয়নি ওকে সানা, বরং ওর নাম্বারটাকেই ব্ল্যাকলিস্ট করে রেখেছে। অন্যদিকে সানার আচরণে এখন ঠান্ডা এক যুক্তিবোধ স্পষ্ট। হৃদয়ের ক্ষতটা এখন আর রক্তাক্ত না হলেও জায়গাটা যেন ফুলে আছে। ওর মনে এখনও প্রশ্ন, রাগ, অস্পষ্ট ভালোবাসা আর একরাশ ঘৃণা একসাথে ঝাঁপিয়ে পড়ে। শারফানের প্রতি অদৃশ্য টানও অনুভব করে সে। আবার চাই শারফান নিজে তার পাপের মুখোমুখি হোক। এই জটিল অনুভূতিরা ওর আত্মপরিচয়ের সঙ্গে মিশে আছে। সানা এখন ভিকটিম পরিচয় ছাপিয়ে একটা নতুন পরিচয় খুঁজছে। একটা সুস্থ, স্বাধীন, আত্মসম্মানী মানুষ হয়ে ওঠার সংগ্রামে আছে। তবে রায়হান জানে সানা নিজে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসবে একদিন। হয়তো আরেকটু সময় লাগবে, কারণ এর মাঝে যা বইছে তা যে সাধারণ রাগ বা অভিমান নয়, তা মিশ্র আবেগ থেকে আসা কষ্ট, ঘৃণা, ভালোবাসার প্রতি বেদনা, সন্দেহ আর আত্মবিশ্বাস। অর্থাৎ দুজনেরই মানসিক অবস্থা এখনও অস্বাভাবিক। শারফান আত্মদ্বন্দ্ব ও মানসিক যন্ত্রণায় ডুবে আছে, আর সানা তার নিরাপত্তা ও মানসিক শান্তির জন্য লড়াই করছে। রায়হান তাই চেয়েছিল ওদেরকে দীর্ঘমেয়াদী থেরাপির মাঝে রাখতে। সানার ক্ষেত্রে জরুরি আত্মসম্মান পুনর্গঠন, বিকল্প চিন্তা গঠন আর আবেগ নিয়ন্ত্রণের থেরাপি। আর অপরদিকে শারফানের দরকার অপরাধবোধ নিয়ন্ত্রণ, ট্রমা সচেতন থেরাপি আর আত্মদণ্ড প্রবণতা নিয়ন্ত্রণ। কিন্তু সানা নিজেকে থেরাপির মাঝে রাখলো, শারফানকে আর ধরে রাখতে পারল না রায়হান। 13ই জুন বিকেল 4:30, ফরিদপুর। দুপুরে ঝাঁঝালো রোদ কেবল একটু আগে ফুরিয়েছে। আকাশে এখন মেঘের খেলা, কখনো তুলোর মতো সাদা, আবার কখনো বাদামি ছাই রঙের ভারী দল এসে ঢেকে দেয় সূর্যকে। দক্ষিণ দিক থেকে ভেসে আসা কাঁচা মাটির গন্ধ মেশানো এক টুকরো ঠান্ডা বাতাস দুলিয়ে দেয় মাঠের ঘাস আর রাস্তার পাশে সারি সারি আকাশমণি গাছের পাতাগুলো। পথের দুধারে বিছিয়ে আছে আগুনলাল কৃষ্ণচূড়া আর ঝরে পড়া শিউলি। পথটা যেন ফুলের চাদরে ঢাকা। অফিসের প্রাঙ্গণ আর রাস্তার কিনারা জুড়ে থাকা থোকা থোকা জারুল ফুল, তাদের রঙে আকাশও যেন হালকা বেগুনি হয়ে উঠেছে। আর চারপাশের বাতাসে ভেসে বেড়ায় পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণ। মনে হয় গ্রীষ্ম তার বিদায় বার্তাটা কাঁঠালের ঘ্রাণে মিশিয়ে দিয়ে গেছে। চায়ের দোকানের ছাউনির নিচে কয়েকজন বয়স্ক মানুষ আর যুবকের ভিড়। সেখানে চলে দাবা খেলা। দর্শক হিসাবে কজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করে। কারোর হাতে ধোয়া ওঠা চায়ের কাপ কিংবা পানির খিলি। অদূরে দেখা যায় স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে কিছু ছেলে মেয়ে। তাদের স্কুল ড্রেসে সারাদিনে ধুলো, কেউ হেঁটে, কেউ সাইকেলে। কারো চেহারায় সারাদিনের দুষ্টুমির হালকা ক্লান্তি, চোখ মুখ একটু মলিন, এলোমেলো চুল, হাঁটা ধীর। আবার কারো চোখে জমে থাকা গল্পের উচ্ছ্বাস এখনও যেন বাড়ি পৌঁছে মায়ের কাছে এক নিঃশ্বাসে সব বলে দেবে। মুদি দোকানের সামনে দাঁড়িয়ে সানা অপেক্ষা করছে এমভি কার্ড কেনার জন্য, আর চোখ বলিয়ে নিচ্ছে নিজের শহরের এই পরিচিত দৃশ্যগুলো। মাত্র 2 মাস হয়েছে, অথচ ওর মনে হচ্ছে যেন এক যুগ পর ফিরেছে সে নিজ শহরে। গত মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছে ওর পরীক্ষা। শারফানের সঙ্গে দেখা হওয়ার ঠিক পরের দিনই সে ফিরে এসেছে ফরিদপুরে। তবে থেরাপি থেমে নেই। শারফানকে ঘিরে ওর মনে চলমান দ্বন্দ্ব, ভালোবাসা ও ঘৃণার টানাপোড়েন, মানসিক ক্লান্তি। এর মধ্যে পরীক্ষা আর পড়াশোনা, সব মিলিয়ে মানসিক চাপটা বাড়বে বই কমবে না। তাই এই মুহূর্তে থেরাপিস্টের মানসিক সহায়তা ছাড়া এত কিছুর ভার সে বইতে পারবে না। চাপটা সামলাতে প্রতিদিন সন্ধ্যায় ভিডিও কলে রায়হানের সঙ্গে তাই কথা বলে সানা। এজন্যই দোকানে এমবি কার্ড কিনতে দাঁড়িয়েছে সে। কিন্তু খদ্দরের বেজায় ভিড়। কার্ডটা কিনে তারপর যাবে ও অনির বাসায়। পরশু অডিটিং পরীক্ষা। বিষয়টা একটু কঠিন লাগে ওর কাছে। তাই যা কিছু সমস্যা মনে হয় সেখানে বুঝতে অনি সাহায্য করবে। শুধু মোস্তফা সাহেবের ব্যক্তিগত অনুরোধে নয়, নিজের আগ্রহেও এই বাড়তি সুবিধাটুকু পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই ওকে দিচ্ছে অনি। যেদিনও পড়তে আসে সেদিন বাইকে করে ওকে দিয়ে যান মোস্তফা সাহেব। পড়া শেষ হলে আবার নিয়েও যান। আজ তিনি দিয়ে গেছেন, সন্ধ্যায় আবার নিয়ে যাবেন। দোকানদার কার্ডটা দিতে পাশের চায়ের দোকান থেকে আচমকা চেকমেট বলে কোলাহল
করে উঠল সবাই। এটা সেই দোকান যেখানে শারফান 3টি ছেলেকে শাস্তি দিয়েছিল ওকে ঢিল ছোড়ার অপরাধে। দিনটার কথা মনে পড়ল, সেই স্মৃতি ওর ভাবনাতে আসতে দিল না সহজে। এক পলক সেদিকে চেয়ে দোকানদারকে কার্ডের দামটা দিল। 500 টাকার নোট ভাঙতির অপেক্ষায় দাঁড়িয়ে রইল এবার। এই ফাঁকে চায়ের দোকানের মানুষও কমতে লাগলো। দাবা খেলাতে টান টান উত্তেজনা মুহূর্ত চলছিল বিধায় সবাই ভিড় করেছিল ভাঙতিটা পেতেই সানা রওনা হলো অনির বাসার উদ্দেশ্যে। দৃষ্টি তার সরাসরি সামনে। চায়ের দোকানটা পেরোনোর মুহূর্তে রাস্তার মধ্যে থাকা ভাঙা ইটের টুকরোটা তাই দেখতে পেল না সে। সেটাতে গুঁতো খেয়েই পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেল খুব। মেজাজটাই ওর খারাপ হয়ে গেল ব্যথার চোটে। চোখ মুখ কুচকে টুকরোটা একবার দেখে নিয়ে আবার চলতে শুরু করলো। তখনই দোকান থেকে আশঙ্কিক এক পুরুষ কণ্ঠ বলে উঠল, ওটা সরিয়ে দিয়ে যাও, অন্যদের চলতে উপকার হবে তাহলে। ধক করে উঠল সানার বুকের ভেতর। কণ্ঠটা শুনতেই এক ঝটকায় ঘাটটা ফেরালো পেছনে। দোকানের বেঞ্চিতে বসে আছে শারফান। পরনে কোরাল রঙা শার্ট, হালকা নীল জিন্স প্যান্ট, উপরে বোতাম 2-3টা ঘোলা, আর শার্টের আস্তিন গোটানো, ডান হাতের রোলেক্স। বরাবরের মতোই তার ফিটফাট সাজ পোশাক। দোকানের ছোট চার্জার ফ্যানটার সামনে বসে থাকার জন্য ফুরফুরে বাতাসে চুলগুলো তার উঠছে যেন মনের সুখে। সামনে দাবার কোটটা রাখা, তার মানে সেই খেলছিল বুঝতে পারল সানা। তবে জিতেও ছিল সেটা অবশ্য জানল না। সানার অবাক হওয়ার চোখ দুটো দৃষ্টি পাল্টে হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। সে মোটেও আশা করেনি লোকটা আবারও ওর আশেপাশে এসে ভিড়বে। কোনো জবাব দিল না। গম্ভীর চেহারায় সোজা হাঁটতে আরম্ভ করলো আবার। শারফানও তখন আবার বলে উঠল পেছন থেকে, ইটটা সরিয়ে দিয়ে যেতে। শোনা মাত্রই মেজাজটা আরও বিগড়ে গেল সানার। দাঁড়িয়ে পড়ে কঠিন এক ধমক লাগিয়ে বলল, বেয়াদ্দব লোক কোথাকার, ডাকাডাকি করছেন কোন সাহসে? উপকার করতে ইচ্ছে হলে নিজে এসে সরাতে পারছেন না? দোকানদার সেই চাচা মানুষটি চা বানাতে বানাতে ফিক করে হেসে ফেলেন। শারফানের মনের মতিগতি তিনি ধরতে পেরেছেন কিনা। শারফানের চোখে মুখও কেমন চাপা হাসির মতো অভিব্যক্তি, তবে তা ধরা যায় না। সানার ক্রোধান্বিত মুখটা দেখতে পেয়ে সে উঠে দাঁড়ালো। বেঞ্চির পাশে রাখা ওয়াকিং স্টিকটা হাতে নিয়ে হালকা খোঁড়াতে খোঁড়াতে এলো ইটটার কাছে। সানা যেন তখন চমকালো ওর হাতের স্টিকটা দেখে। সেদিনও সে বুঝতে পারেনি হুইল চেয়ারটা শারফানেরই ছিল। তার মানে লোকটার পা ঠিক হয়নি। তীক্ষ্ণ চাউনি জোড়া যেন একটু শান্ত হয়ে এলো ওর। সেদিন জুমার খুতবাতে ইমামের কাছে শুনলাম, রাস্তার মাঝে ইটের টুকরো বা অন্য কোনো কষ্টদায়ক বস্তু থাকলে তা সরিয়ে দেয়া নাকি সোয়াবের কাজ। এটাকে সদকা হিসেবে ধরা হয়, যা মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয়, আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। কথাগুলো বলে শেষে নিচে ঝুঁকে পড়ে ইটটা উঠিয়ে রাস্তার বাঁদিকে ছুঁড়ে মারল শারফান। অবাক হলো সানা, অপ্রস্তুত হয়ে পড়ল চৌকিতেই। এ হাদিস তার জানা থাকলেও শারফান যে এ কারণে ইটটা ওকে সরাতে বলেছে তা তো একটুও ধারণা করেনি। কে জানতো এই শয়তানের মুখে ধর্মীয় ভাষণ ওকে শুনতে হবে একদিন। শারফান আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রাস্তার বাঁদিক থেকে এক বাচ্চা ছেলের গালাগাল শোনা গেল। ওই শালার বেটা শালা, ওই ওই চুদ ভাই, হট মারলি কে? হ্যাঁ আমারে। তলপেটের নিচে চেপে ধরে কান্না আর গালি একসঙ্গে চালাতে চালাতে এসে দাঁড়ালো বাচ্চাটা শারফানের সামনে। গায়ে তার ম্যাগি হাতার গেঞ্জি আর হাফ প্যান্ট, বয়সটা বড়জোর 7, সঙ্গে তারই বয়সী আরও 4টে বাচ্চা। একজনের হাতে ধরা ফুটবল। মাঠে খেলতে যাচ্ছিল তারা। শারফান না দেখে তখন ইটটা ছুঁড়ে ফেলে। সেটা গিয়ে লেগেছে সরাসরি বাচ্চাটার স্পর্শকাতর স্থানে। বেজায় ব্যথা পেয়েছে বাচ্চাটা। কাঁদতে কাঁদতে সে আরও ভয়ানক সব গালি দিতে থাকলো ওকে। ওর মা তুলে আর বাপ তুলে। আর সেই গালিগুলো শুনে বিস্মিত সানার মনে হলো যেন শারফানকেই কোনো ক্ষুদ্র সংস্করণ দেখছে ও এই মুহূর্তে। সহজেই বাচ্চাটিকে ধমক দিয়ে বসল শারফান ওর চিরাচরিত জলদ গম্ভীর গলায়। গালিগুলো শুনতে শুনতে ওর নিজেরই চোখ ছানা বড়া হওয়ার দশা। কারণ চুপ থাম শালা, এইটুকু বয়সে ওর ভান্ডারের গাড়িগুলো এতখানিও উন্নত ছিল না যে। কিন্তু বাচ্চাটা এতটাই রাগী, জেদি আর দুঃসাহসী যে ওর ধমকে ভয় পাওয়া তো দূর, ওর মতো বিরাট দেহি মানুষটার উপর ঝাঁপিয়ে পড়তেও একটুখানি ভয় হলো না তার। আরও জোরে কেঁদে ওঠে আর গালাগাল করতে করতে দুমদাম কিল বসাতে থাকলো ওর পেটে। যদিও পেটে নাগাল পাচ্ছিল না সে পুরোপুরি,
তাজ্জব হয়ে চোখ বড় বড় করে শারফান দেখতে থাকলো বাচ্চাটার কাণ্ড। কান্নার মাঝে তার একটা কথাই কেবল বুঝতে পারল সে। আমার বিচিত মালিকা তুই, এই কুত্তা, তোরে মাইরে ফেলাবো আমি। এবার আর রাগ করলো না শারফান, তার কষ্টটা উপলব্ধি করে। আচ্ছা আচ্ছা থাম, আমি দেখিনি তো, ভুল হয়ে গেছে আমার। আচ্ছা যা, মাফ চাচ্ছি। না, মাফ করবো না তোরে, আমার ব্যথা করতেছে ওই জায়গা, তুই মালিকা। শারফানের চিন্তা হলো এবার যেখানে লেগেছে বাচ্চাটার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে সেটার উপর। কোনো ক্ষতি হয়ে যায়নি তো সেখানে, হলে এর ক্ষতিপূরণ দেওয়ার মতো ক্ষমতা তো ওর হবে না। ওখানে হাত দিয়ে বলল, প্যান্টটা খুলতো দেখি কিছু হলো কিনা। অমনি কান্না থেমে গেল বাচ্চাটার, গালিও থামালো, লজ্জা পেয়েছে বেশ। শারফানের হাতটা জলদি সরিয়ে রাগ নিয়ে বলল, না সর, রাস্তার ভিতরে দেখবো না। আরে খোল, এইটুকু একটা জিনিস, তার আবার দেখাতে লজ্জা। তুই খোল, বা তুই মারলি কে আমারে, এখনে তোর বেচিও আমি ফাটাবো, তারপর বুঝবি কিরমটা লাগে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখতে থাকা সানা এবার দ্রুত মুখ চেপে ধরে হেসে ফেল খুব। এমন হাসি পেল ওর যে অন্যদিকে ফিরে হাসতে থাকলো গা কাঁপিয়ে। আশেপাশে থাকা কয়েকজন লোকের কানেও গেল কথাটা, তারাও খিলখিল করে হেসে উঠল তখন। অবশ্য কপট রাগ দেখাতে গিয়ে ঠোঁট কামড়ে হাসতে লাগলো শারফান নিজেও। তবে বুঝতে পারলো এই পিছি ওর চেয়েও বিপজ্জনক, আর কিছুক্ষণ এর সামনে দাঁড়িয়ে থাকলে বলা যায় না সত্যি সত্যি ওর প্যান্ট খোলার জন্য টানাটানি শুরু করে দেবে। মানি ব্যাগ থেকে দ্রুত 100 টাকার একটা নোট বের করে বাচ্চাটাকে বলল, নে ধর, আইসক্রিম কিনে খা, আর বাড়ি যেয়ে মাকে বলবি ওখানে ভালো করে মালিশ করে দিতে। একদম সঙ্গে সঙ্গে টাকার কাছে কাবু হয়ে গেল বাচ্চাটা। ভেজা চোখে দাঁত বের করে একখানা হাসি দিয়ে টাকাটা নিয়ে ছুট দিল সে। সানাওয়ার দাঁড়ালো না এরপর। শারফান পিছু নেপে ভেবে দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু শারফান যে নড়ল না নিজের জায়গা থেকে। আর সানার চলার গতি দেখেও টের পেয়ে গেল কেন জলদি কেটে পড়ল সে। বাঁকা হাসলো আর নির্নিমেষ তাকিয়ে রইল শুধু ওর যাওয়ার দিকে, এবং সেই সাথে একটা পরীক্ষাও করতে থাকলো তীব্র আক্ষেপ নিয়ে। সানা তো অবশ্যই বুঝবে ও যায়নি তার পিছু পিছু, তবু যদি সে ফিরে চাই একবার তার দিকে, তবে সে বুঝবে আগামীতে ওর পিছু চলার সুযোগটা সে পেয়ে গেছে। যেতে যেতে অনেকটা সামনে গিয়ে সানা সত্যি থামলো। ডান দিকের গলিতে ঢুকে পড়ার পর লুকিয়ে একবার উকি দিয়ে দেখতে চাইল শারফান আছে নাকি চলে গেছে সেখান থেকে। আর দূর থেকে ওর উকিঝুঁকি দেখতে পেয়ে ঠোঁটে চেপে ধরা হাসিটা নিয়ে হাতটা উঁচু করে শারফান নির্নিমেষ জানান দিল ওর উপস্থিতি। যেন সানার অভিসন্ধি বুঝেই কাজটা করলো সে। প্রচণ্ড বিব্রত হয়ে পড়ল সানা মুহূর্তেই। লজ্জায় তার হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে গেল সাংঘাতিক। আকাশে তখনও একটু আলো বাকি, তবে অন্ধকারের ছায়া দ্রুত গাঢ় হচ্ছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরে যাচ্ছে গাছের ডালে। দোকানপাটে হালকা হলুদ আলো জ্বলে উঠছে। চায়ের দোকানে ধোয়া ওঠা কাপে ভিড় জমেছে কয়েকজন চেনা মুখের। রিকশার বেল বাজার শব্দ আর এলাকার মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর একসাথে মিশে একটা অদ্ভুত শক্তির আবহ তৈরি করেছে যেন। অন্তত শারফানের কাছে তো শান্তিই লাগছে। সেও যে কতগুলো দিন বাদে জন্মভূমিতে পা রেখেছে, অথচ এর আগে কখনো এতখানি উতলা হয়নি সে ফরিদপুরে ফেরার জন্য। চেনা জানা পথ, চেনা মানুষ, বন্ধু বান্ধব, কাউকেই এবারের মতো এতটা মিস করেনি। সে তো ভাবেনি আবারও দু চোখ ভরে এই পৃথিবীকে দেখার সুযোগ পাবে। ঢাকাতে যেন আর টিকছিলই না মনটা। রিহানটাও গত মাসে দেশ ছেড়েছে। ফরিদপুরে আসার জন্য শারফান এমন ছটফট শুরু করলো যে কোনোভাবেই কেউ ওকে বোঝাতে পারেনি। সাইকোথেরাপি আর ফিজিওথেরাপি শেষ করে তারপর না হয় বাড়িতে যাবে। উপরন্ত বাপের ধমক আর সবার নানা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে ভোরবেলা কাউকে না বলে সে বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। ফেরিঘাটে পৌঁছানোর পর ড্রাইভারকে দিয়ে জানিয়েছিল ফরিদপুর রওনা হয়েছে সে। তারপর আর কি করার থাকতে পারে সাইফুল সাহেবের। হতাশন খুব, বাধ্য হয়ে সবাইকে বাড়িতে পাঠিয়ে দেন সেদিনই। থেকে যান শুধু তিনি। তবে সাইকোথেরাপিটা আর না চলেও ফিজিওথেরাপি বন্ধ হয়নি ওর। নতুন এক ফিজিওথেরাপিস্ট এখন পায়ের সেবা দিচ্ছেন ওকে। রিকশাটা বাসার সামনে দাঁড়াতে গেটের ভেতর থেকে ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো জাং।
রাগারাগি করছে সে শারফানকে। এতক্ষণ বাসার বাইরে গিয়ে থাকার জন্য ভাড়া মেটাতে মেটাতে মুচকি হাসলো ও। জাঙের মাথায় হাত বুলিয়ে তাকে নিয়ে বাসায় ঢুকতেই ফোনটা বেজে উঠল হঠাৎ। অনি কল। কানে ঠেকিয়ে এগোলো সিঁড়ির দিকে। বল। চলে গেছিস বাসায়? মাত্রই ঢুকলাম। বাহ, একটু দাঁড়াবি না আমার জন্য? এসে দেখি তুই দোকানে নাই। তুই আসবি তা কি বলেছিলি? আমার কাজ শেষ তাই চলে আসছি। ওরে আমার মজনু শালা রে, তোর কাজ তো আমার ছাত্রের উপর নজর দেয়া খালি। নজরদারি শেষ আর বসে থেকে কি করবি? ঠিকই তো। মেয়ে মানুষের মতো সেন্টি খাচ্ছিস কেন? চুপ হারামজাদা, রাখ ফোন রাখ। বলে নিজের কলটা কেটে দিল অনি। নির্লিপ্তভাবে ফোনটা কান থেকে সরিয়ে শারফান নিজের ঘরের দিকে পা বাড়ল, কিন্তু ঢুকতে গিয়েও থেমে গেল গিটারের টুংটাং আওয়াজ। যারা ঘর থেকে আসছে সেদিকে এগোলো হঠাৎ। দরজার পর্দাটা সরিয়ে ভেতরে উকি দিল। নীল নরম আলো জেলে খোলা জানালার ধারে বিন ব্যাগে বসে গিটারে সুর তোলার চেষ্টা করছে যারা, কিন্তু চোখে মুখে হঠাৎ বিরক্তি ফুটে উঠল ওর। তার থেকেও হাতটা সরিয়ে নিল। শারফান বলল তখন, হচ্ছিল তো, থামলি কেন? একটু চমকে তাকালো যারা, কারোর হঠাৎ উপস্থিতি কিনা। ভাইকে দেখে হতাশ চোখে চাইল। সত্যি হচ্ছিল? আমার তো মনে হলো তোর মতো পারছি না। 1-2 দিনেই পুরোপুরি শিখে যেতে চাস নাকি? ট্রাই করতে থাক, হয়ে যাবে। তুই এসে একটু কর না, আমি আবার দেখি। শারফান ভেতরে এলো। গিটারটা ওর ঢাকার বাসাতে পড়েছিল, ফেরার সময় নিয়ে এসেছে যারা। তারপর আবদার ধরে ভাইয়ের কাছে গিটার বাজানো শিখবে সে। গানের গলাটাও তার মন্দ নয়। পড়াশোনার চাপ যেহেতু নিচ্ছেন আপাতত, তাই তার আপত্তি করেনি শারফান। ওরা এসেছে আজ 3 দিন হলো। এই 3 দিনে ঘরে বসে বোনের সাথে শারফান নিজেও সময় কাটিয়েছে গিটারটা নিয়ে। শেষবার হাতে নিয়েছিল যখন বন্ধুরা সবাই মিলে টাঙ্গুয়ার হাওড়ে নদী ভ্রমণে বেরিয়েছিল। সে কি আজকের কথা? বিবিএ 2য় বর্ষে সবে শুরু হয়েছিল তখন। গিটারটা নিয়ে বিছানার পাশে বসলো শারফান। যারা তোলা সুরটাই তুললো সে। যারা চুপচাপ দেখতে থাকলো, শিখতে থাকলো। তারপর হঠাৎ আবদার ধরে বসলো। গানটা গাতো ভাইয়া, জীবনে তো কোনো দিন গিয়ে শোনালি না বাড়ির কাউকে, আজ একটু গা না। বন্ধুদের থেকে স্রেফ শখের বসে শিখেছিল শারফান, কিন্তু কখনো বাড়ির কাউকে জানেনি। সাইফুল সাহেব অন্যদের মুখ থেকে শুনতে পেরেছিলেন এ বিষয়ে। সে থেকে বাড়ির সকলে জানে গান করার কথা, কিন্তু জীবনে কত শখই তো পূরণ করেছে তাদের ছেলে। শখ পূরণ শেষে আবার ছেড়েও দিয়েছে। গিটারের শখটাও ছিল সেরকম একটা শখ, যারা বদৌলতেই বহু বছর পর আজও সঙ্গীত যন্ত্রটা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু বোনের আবদার রাখতে সহজে রাজি হলো না শারফান। অনাগ্রহের সঙ্গে বলল, আমার গানের গলা টলা অত ভালো না, তার উপর কত বছর গান টান গাই না। তোর গানের গলা ভালো হবে না তা আমিও জানি, অমন ভারী গলায় আবার গান হয় নাকি? তাও একটু গা শুনি, আমিও তো শুনবো, বাইরের কেউ তো না, লজ্জা পেতে হবে না। মিটি মিটি হাসলো যারা। বলা শেষে সরু দৃষ্টিতে তাকলো তখন শারফান, চোখ দুটো একটু ছোট ছোট করে। বঞ্জে তাকে খোঁচা মেরে গান গাইতে উস্কাচ্ছে। তার ঢের বুঝলো সে। কি যেন ভাবলো কয়েক পল, তারপর রাজি হয়ে গেল। তবে গাইবার আগে যারাকে বলল, দরজা চাপিয়ে দিয়ে। যারা দারুণ উত্তেজনায় দরজাটা দ্রুত চাপিয়ে দিয়ে এলো। শারফানকে বলল, বিন ব্যাগে গিয়ে বস, ভালো ফিল পাবি, বাতাস আসছে জানলা থেকে। অমত করলো না শারফান। উঠে এসে বসলো বিন ব্যাগে। দৃষ্টি চলে গেল তখন জানালার বাইরে। আবছা আলোই দেখতে লাগলো মায়াবী সন্ধ্যার পরিবেশকে। গাছের ডালে আশ্রয় নেওয়া পাকালি কিচিমিচি শুনতে শুনতেই গিটারে সুর তুলল। প্রকৃতির মাঝে দৃষ্টি হারিয়ে গাইতে শুরু করলো। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাব। আমি সেই নৌকো হব যে তোমায় পার করে নিজে ডুবে যাব। গাইতে গাইতে একসময় পিঠটা এলে দিল শারফান নিশ্চিন্ত ভঙ্গিতে। আনমনে চোখ দুটো বুজে ফেল। বন্ধ চোখে দুয়ারে এসে হাজির হলো তখন সানা। আর তার উকি দিয়ে দেখা সেই মুহূর্তটা। মৃদু হাসি হেসে উঠল ওর ঠোঁটের কোণে। চোখ দুটো বুঝেও কি যেন নিখুঁতভাবে বাজতে থাকলো প্রতিটা কর্ড, প্রতিটা নোট। আঙ্গুলগুলো চলছিল ওর আপন ছন্দে। সানাকে দেখতে দেখতে দুর্দান্ত সুর তুলে গিয়ে চলল সে। হব সেই চোখ যে তোমায় দেখে বুঝে যাব।
হব সেই সূর্যে তোমায় মাতিয়ে করুণ হব সে চাঁদ যে হয়ে গেলে রাত তোমাকে আলো দেবে দিন ফিরে এলে আবার ফুরিয়ে যাব শুধু ভালোবেসো আমায় ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রং ধনু শুধু আপন থেকো ভালোবেসো আমায়